Hello students of class 11 আমরা লাস্ট ভিডিও মিন 7th ভিডিওতে আমরা শেষ করেছি কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারটি এবং এটা 8th ভিডিও। এই ভিডিওতে আমরা যেটা ইন শর্ট ইন ব্রিফ আলোচনা করব সেটা হচ্ছে কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টারে নিউমেরিক্যালস করার জন্য কি কি ফর্মুলা আমাদের মাথায় রাখা দরকার। সেই ফর্মুলাগুলো ডিটেইলস গুলো আমরা আগের ভিডিওগুলোতে মানে 7টা যে ভিডিও হয়েছে অলরেডি সেই ভিডিওগুলোতে আলোচনা হয়ে গেছে। শুধু একটা ব্রিফ সামারি দিতে চাইছি যাতে করে তোমার নিউমেরিক্যাল করার সময় মাথায় রাখতে পারো যে এইগুলো মাথায় রাখতে হবে। সেটা 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন হোক কি হ্যাভেলি এক্সামিনেশন হোক, ইভেন এন্ট্রান্সেও আমাদের 11 এর তো সব চ্যাপ্টারগুলো রয়েছে, তো সেইখানে খুব কাজে লাগবে। তার আগে তোমরা বলেছিলে যে স্যার পেজ নাম্বার সহ কোন কোন এক্সাম্পলের নিউমেরিক্যালস গুলো ভালো করে করতে হবে কিংবা ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস গুলো কিংবা কোনগুলো দেখতে হবে সেগুলো বলে দিই। তো সেইটা আগে বলে দিই এবং হটসেট যে প্রশ্ন উত্তরগুলো যেগুলো 2 মার্কস এবং 1 মার্কসে খুবই কাজে লাগে আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে, তো সেগুলো আমি আগে বলছি, তারপরে ফর্মুলা নিয়ে শর্টে আলোচনা করছি। তো তোমরা সবাই ছায়া প্রকাশনীর বইতে পেজ নাম্বার 270 বের করবে। তো সেখানে দেখবে দুটো এক্সাম্পল রয়েছে, তিনটে এক্সাম্পল রয়েছে। তো এইরকম অঙ্ক তোমরা ক্লাস 9 এও করেছো, তো এটা জাস্ট একবার জাস্ট দেখে নেবে কিরকম কি করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু নয়। এবার যেটা ভালো করে করা শুরু করতে হবে সেটা হচ্ছে পেজ নাম্বার 271 এ। সেখানে দেখবে মোট 6টা অঙ্ক রয়েছে। তো এই 6টা অঙ্ক সবগুলোই দেখবে মোটামুটি খুব সহজই রয়েছে। তার মধ্যে 6th নিউমেরিক্যালটা একটু বেশি ইম্পর্টেন্ট, 6 নম্বরেরটা, 6টাই কিন্তু দেখো। এরপর পেজ নাম্বার 276, এই ক্ষেত্রে মোট 9টা অঙ্ক রয়েছে। তার মধ্যে 2, 3, 4, 5, 6, 8, 9, আই রিপিট 2, 3, 4, 5, 6, 8, 9 ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ভালো করে বুঝবে তোমরা। উদাহরণে যেগুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝে নেবে, তারপরে খাতায় কষে নিজেরাই মিলিয়ে দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা। অনুশীলনী করার আগে এক্সাম্পল গুলো ভালো করে করা খুবই প্রয়োজন। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 279। এই ক্ষেত্রে যে অঙ্কগুলো রয়েছে তোমাদের মোট 9টা অঙ্ক রয়েছে, 9টা অঙ্কই করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের এক্সারসাইজের অনেকগুলো নিউমেরিক্যালের হেল্প লাগবে, ইভেন এমসিকিউতেও, এই জন্য করতেই হবে 9টা অঙ্কই। তাহলে পেজ নাম্বার 279 থেকে পেজ নাম্বার 282 অবধি যে 9টা এক্সাম্পল রয়েছে সবগুলোই করতে হবে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 285, সেখানে এক্সাম্পল 1 থেকে টানা 8 অবধি। পেজ নাম্বার 285 থেকে এক্সাম্পল 1 থেকে 8 অবধি। নেক্সট 287 পেজেই এক্সাম্পল 10, পেজ 288 এ এক্সাম্পল 13, পেজ 289 এ এক্সাম্পল 14, 15, 16। এই অঙ্কগুলো ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 291 এর এক্সাম্পল 1। পেজ নাম্বার 292 তে খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এক্সাম্পল 3 এবং 4। পেজ নাম্বার 292 তে এক্সাম্পল 3 এবং এক্সাম্পল 4। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 294 এর এক্সাম্পল 1, 3 এবং 4। তারপর হচ্ছে পেজ নাম্বার 296 এর এক্সাম্পল 2। পেজ নাম্বার 298 এর এক্সাম্পল 1 and 2, এই দুটোই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পল 1 এবং 2। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 300 এর 7, 8, 9, 10। পেজ নাম্বার 301 এর 13। পেজ নাম্বার 302 তে 16। এই পেজ নাম্বার 302 তে 302 নম্বর পেজে হটসে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো দেখতে পারলে তো অবশ্যই ভালো। অন্তত যেগুলো ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে হটসের পেজ নাম্বার 302 থেকে শুরু। প্রশ্ন 1, 6, 8, 9, 13, 16, 17, 22, 23, 24, 18টাও দেখবে, 27, 26, 27, 30, 32, 36, 39 এগুলো দেখবে। এরপর তোমাদের কাজ থাকবে যে এনসিইআরটি প্রশ্ন উত্তরগুলো রয়েছে, মানে পেজ নাম্বার 323 এ সেখানে एग्जांपल 1, एग्जांपल 3, एग्जांपल 4, एग्जांपल 5।
পেজ নাম্বার 325 এ এইচএস এ বিগত বছরের প্রশ্ন উত্তর মোটামুটি সবগুলো বছর না থাকলেও অনেকটাই রয়েছে, সেগুলো প্রত্যেকটা প্রশ্ন উত্তর নিজেরা পড়বে, উত্তরগুলো ভেরিফাই করবে, তাহলে তোমাদের আইডিয়া হবে অ্যানুয়াল এক্সামিনেশনে কি রকম প্রশ্ন এসে থাকে। তো এটা সবাইকে করতে হবে। যারা এন্ট্রান্সের জন্য ভাবছো, বেশিরভাগই তো এন্ট্রান্স দেবে, তো সেখানে পেজ নাম্বার 327 থেকে পেজ নাম্বার 330 অবধি আমাদের আগের এআইবিএমটি প্রশ্ন কিংবা এখনকার নিটের প্রশ্ন, ডব্লিউবিজেই, জেই মেনের প্রশ্নগুলো রয়েছে, এই অধ্যায় থেকে যে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করা রয়েছে। তো সেটা তোমরা দেখবে, সেটা আমাদের 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনের এমসিকিউ পার্টে কিংবা নিউমেরিক্যাল পার্টে কাজে লাগবে, আর এন্ট্রান্সে তো অবশ্যই কাজে লাগবে। আর তোমাদের আইডিয়াও হবে যে এন্ট্রান্সে কি জাতীয় প্রশ্নগুলো এর আগে এসছে, তোমাদের কি লেভেলের প্র্যাকটিস কিংবা চর্চা করতে হবে। তো এগুলো হলো বই থেকে কি কি পড়তে হবে, কি না করতে হবে। এখন আমি ইন ব্রিফ তোমাদের সঙ্গে আলোচনা করব যে কি কি বেসিক কনসেপ্ট কিংবা কি কি ফর্মুলা গুলো আমাদের অন্তত মাথায় রাখতে হয় ডিফারেন্ট এমসিকিউ এবং নিউমেরিক্যালস করার সময়, আর কিছু শর্ট ট্রিক্স বলতে পারো, কয়েকটা অঙ্ক যেগুলোতে আমরা সরাসরি খুব সলভ না করে 1 মার্কসের কিংবা এন্ট্রান্সে এমসিকিউ করার সময় সেখানে টাইমটা খুব ডিসাইডিং ফ্যাক্টর হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কিছু শর্ট ট্রিক্স ফলো করতে পারি যে এইটা বসালে এটা পাওয়া যাবে, তো সেটা আমাদের সলভ করতে সুবিধা হবে। তোমরা নিজের ছায়া প্রকাশনী বইতে অনেকগুলোই পেয়ে যাবে। সেগুলো কোথায়, চ্যাপ্টারের শেষে দেখবে যেখানে অনুশীলনের আগে সেখানে দ্রুত সমাধানের কৌশল বলে রয়েছে, আর কিছু ফর্মুলাগুলো পরপর রয়েছে গাণিতিক প্রশ্ন সমাধান করার জন্য। তো সেগুলো দেখবে, আর আমিও একটু আলোচনা করে দিচ্ছি। সবচেয়ে প্রথম আমরা কার্য বলতে আমরা দেখেছিলাম যে কোন বস্তুর উপরে বল প্রযুক্ত হচ্ছে, সেই যে বল প্রযুক্ত হচ্ছে যদি তার সরণটা, তাহলে যেখানে প্রয়োগ হলো সেই প্রয়োগ বিন্দু সরণ যদি বল প্রয়োগ হয়েছে তার অভিমুখে যদি হয়ে থাকে, তখন আমরা দেখেছিলাম কার্য হয়। গাণিতিক ভাবে আমরা লিখেছিলাম W equals to F dot S। একে এভাবেও লেখা যেতে পারে Fs cos থিটা, আর যদি F এবং S যদি লম্বভাবে ক্রিয়া করে means 90 ডিগ্রি, তখন কিন্তু W equals to 0। তো এটা একটা মাথায় রাখবে। আমি কয়েকটা ইন স্মল লিস্ট আউট করেছি, এবারে বুঝতেই পারছো থিটার মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে W এর মানও ভিন্ন ভিন্ন হবে। সেগুলো তোমরা নিজেরাই পারবে cos থিটার মান চেঞ্জ করে করে। আমি শুধু ধরে দিচ্ছি তোমাদের, তোমরা এক একটা করে খাতায় নিজেরা লিখে একটা লিস্ট বানিয়ে নিতে পারো। নেক্সট হচ্ছে এগুলোর একক তোমরা জানো, সিজিএসই কি ছিল, নার ছিল, এসআইটি কি ছিল, জুল ছিল। নেক্সট যেটা আমি স্থান দিয়েছি ফর্মুলা লিস্টে, যেটা আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ভেক্টরে আমরা কিভাবে প্রকাশ করব এফ আর এস কে। সাপোজ এফ যে একটি ভেক্টর রাশি, তাকে আমরা এইভাবে লিখতে পারি আই এফ এক্স জে এফ ওয়াই কে এফ জেড, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। তো একে আমরা যদি এইভাবে লিখি f equals to i f x plus j f y plus k f z, আর সরণ যেটা s তাকে যদি এইভাবে লেখা হয় i s x j s y k s z। তোমাদের এখানে বলে রাখি এই i j k গুলোকে সব জায়গাতে কিন্তু fx এর পরেই লেখা হয়। এভাবে লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু গতানুগতিক কিংবা যেভাবে লিখে এসছে সবাই, সেটা হচ্ছে এই i j k একক ভেক্টর গুলো পরের দিকে লেখা। তাহলে w সমান কত পাওয়া যাবে না, w সমান পাওয়া যাবে গুণ করার পর fx sx। অঙ্ক করার সময় এটা মাথায় রাখতে হবে, আর যদি তোমরা ভুলেও যাও অসুবিধা নেই, যাদের ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে পড়া আছে তাদের এটা কোনো সমস্যা হবে না। নেক্সট যে ফর্মুলাটা আমি লিস্ট আউট করে রেখেছি সেটা হচ্ছে, এটা কি ছিল না উপাংশ ভিত্তিতে কৃতকার্য। নেক্সট হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য। সেটা আমরা কিভাবে করব না w equals to f dot ds। কেন না dw equals to f dot ds, কেন না ds পরিমাণ সরণ ঘটানোর জন্য যে পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে w equals to কত না f dot ds এর আমরা সমাকলন করব। এই s এর লিমিটটার উপর নির্ভর করছে রেজাল্টটা, তাহলে এটা পরিবর্তনশীল বল হচ্ছে, যেহেতু বলের মান ভ্যারি করছে, কত থেকে কত সরণ হবে তার উপরে নির্ভর করছে কৃতকার্য। তাহলে এটা মাথায় রাখতে হবে। এইবারে আমি কয়েকটা ছোটখাটো एग्जांपल গুলো বলবো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। যেরকম আমরা সাপোজ আমি কয়েকটা ডায়াগ্রাম ড্র করলে বুঝতে পারবে তোমরা। সেইটা হচ্ছে প্রথম হচ্ছে আমি একটা ডায়াগ্রাম ড্র করব।
এরকম একটা বস্তু হাতের উপরে রাখা আছে, তো স্বাভাবিকভাবে তার ওজন নিচের দিকে এবং তাকে হাতে এরকম ধরে রাখা হয়েছে, তাহলে এফ উপরের দিকে ক্রিয়া করছে, এমজি নিচের দিকে ক্রিয়া করছে। এবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি প্রশ্নটা করে দিচ্ছি। কোন বস্তুকে ওর ওজনের সমান বল মানে F equals to mg, ওর ওজনের সমান বল দিয়ে ধরে রাখা হলে কৃতকার্যের পরিমাণ কত? না দেখো, যদি আমি এই বস্তু হয়ে থাকে, একে যদি ওজনের সমান বল দিয়ে এরকম আমি ধরে রাখি, তাহলে কি কোনো সরণ হচ্ছে? হচ্ছে না। তাহলে W সমান কত হবে? যেহেতু সরণ হয়নি, তাহলে F into 0, তাহলে হচ্ছে না। নেক্সট কোশ্চেন একই রকমই রয়েছে, শুধুমাত্র সেখানে ফারাকটা আমি বলি। এইগুলো তো বুঝতেই পারছো, বস্তুর ওজন সবসময় নিচের দিকে ক্রিয়া করবে। পরের প্রশ্নটা বলছে কোন বস্তুকে কোণাকুণি ভাবে উপরের দিকে সরানো হলো, তার উপরের দিকে সরানো হয়েছে, ডায়াগ্রাম এইভাবে এঁকেছে যে এইরকম ভাবে সরানো হলো, একটা কোণ করে দেখো কোণাকুণি ভাবে সরানো হয়েছে। এবারে বুঝতেই পারছো এই ক্ষেত্রে সরানো হয়েছে, যে পরিমাণ F টা সেটা স্বাভাবিক ওজনের থেকে কিন্তু বেশি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কৃতকার্য শূন্য তো হবে না, বরং ধনাত্মক হবে, যেহেতু কার্য করতে হচ্ছে। তো যেহেতু কোণাকুণি ভাবে সরানো হচ্ছে আর F সমান mg কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। একইভাবে আরো কিছু কেস রয়েছে, আমি তাড়াতাড়ি এগুলো বলি। যেরকম এইখানে mg এবং এইখানে F। প্রশ্নে বলেছে কোন বস্তুকে হাতে ধরে রেখে সমবেগে ধীরে ধীরে নিচের দিকে নামানো হলো, সমবেগে নিচের দিকে নামানো হলো, তাহলে সরণটা কোন দিকে? নিচের দিকে। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো F এর মান কিন্তু mg অথবা w থেকে কম হয়ে যাচ্ছে, এই জন্য এইখানে কৃতকার্য কিন্তু ঋণাত্মক হবে, যেহেতু F এর মান কম হচ্ছে। তাহলে এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আবার একটা ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে, নাহলে বুঝতে প্রবলেম হবে। mg নিচে আছে আর স্বাভাবিক যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে সেটা আমরা F নাম দিলাম। তো প্রশ্ন বলেছে কোন বস্তুকে উপরের দিকে তোলা হলে, উপরের দিকে যে তোলা হচ্ছে জাস্ট এই ডায়াগ্রামের অপোজিট, তাহলে উপরের দিকে তোলা হলো, যেহেতু উপরের দিকে তোলা হলো তাহলে বুঝতেই পারছো সরণটা কোন দিকে? না, সরণ হচ্ছে উপরের দিকে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে F এর মান নিশ্চিত mg থেকে বেশি, না হলে উপরে যাচ্ছে কি করে, এই জন্য এই ক্ষেত্রে আমরা কৃতকার্য গ্রেটার দ্যান 0 বলবো। নেক্সট প্রশ্ন রয়েছে কোন বস্তুকে হাতে তুলে ধরে সমবেগে অনুভূমিকভাবে সরানো হলো, তাহলে ডায়াগ্রামটা কেমন দাঁড়াবে? না, বুঝতেই পারছো নিচে তার mg থাকছেই আর এইদিকে F, আর এই বরাবর অনুভূমিকভাবে সরণ ঘটানো হয়েছে। তো যাই হোক থাক না কেন, ডায়াগ্রাম থেকে পরিষ্কার বুঝতে পারছো F এবং S এর মধ্যে কোণ থাকছে 90 ডিগ্রি, সমবেগে গেল। তাহলে W equals to Fs cos 90, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য হবে 0। পরের প্রশ্ন রয়েছে কোন বস্তুকে কোণাকুণি ভাবে নিচের দিকে সরানো হলো, তখন প্রযুক্ত বল কি হবে? না, যদি এরকম হয়ে থাকে, এইদিকে mg, এইদিকে F, আর সাপোজ এইরকম সরানো হয়েছে কোণাকুণি, এই ক্ষেত্রে নিচের দিকে যেহেতু, তাহলে F এর মান নিশ্চিতভাবে W থেকে কম, তাহলে W হবে লেস দ্যান 0। তাহলে এইগুলো কয়েকটা কেস আমাদের জাস্ট একটু মনে রাখলেই হবে, যাতে করে কোন এমসিকিউ কিংবা কোন ক্ষেত্রে ধনাত্মক কার্য ঋণাত্মক কার্য কোনটা বেশি কোনটা কম সেটা কিন্তু হেল্পফুল হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, যেটা আমরা ঘর্ষণ চ্যাপ্টারেও পড়েছি, সেটাকে জাস্ট রিপিট করা, সেটা হচ্ছে আমরা কোন ব্লক সাপোজ রাখা আছে, আমি ডায়াগ্রামটা প্রশ্নটা কি রকম থাকে সেটা বলে দিচ্ছি। এইখানে একটা তল, তার উপর একটা ব্লক আছে, সেই ব্লকে যে ওজন W আর প্রযুক্ত যে বল, আমরা এখানে রিঅ্যাকশন ফোর্সটা এঁকে রাখি, লম্ব প্রতিক্রিয়া। এবার এখানে ডায়াগ্রামে বলেছে যে এক পরিমাণ একটা বল প্রয়োগ করা হলো এই দিকে অনুভূমি বরাবর, তো স্বাভাবিকভাবে যে গতীয় ঘর্ষণ বলটা সেটা এই দিকে ক্রিয়া করবে। এবারে বলছে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে যদি একে এখান থেকে সরিয়ে এরকম, মানে s দূরত্ব সরিয়ে কিংবা s সরণ ঘটিয়ে যদি এইরকম নিয়ে আসা হয়, তাহলে কত হবে? তাহলে বুঝতেই পারছো
এই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি। কত হবে না আমরা এগুলো জানি, F equals to mu r, যেটা স্থিতি ঘর্ষণ হোক কি গতি ঘর্ষণ হোক এখানে পড়েছি, r equals to mg জানাচ্ছে। তাহলে কার্য equals to কত হবে, প্রযুক্ত বল মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কৃত কার্য বের করছি ইনটু সরণ, তাহলে mu mg ইনটু s। তাহলে একে আমরা আরো শর্টে বলতে পারি, এইভাবেও লিখতে পারি Fk ইনটু s। এই Fk টাই মানে অ্যাকচুয়ালি F যেহেতু আমরা এখানে বলেই দিয়েছি যে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, এটা অ্যাকচুয়ালি এই F এর মানটা থেকেই এখানে কিন্তু আসছে। তো আমরা এটা বলতে পারি, একে আমরা স্মল f কে লেখাটাই ভালো হবে, কারণ হচ্ছে আমরা এখানে স্মল লেটার দিয়ে ডিনোট করেছি। তাহলে f কে এটা বের হচ্ছে, আমি চাইলে তোমরা এইখানেই f কে করবে, তাহলে কোনো প্রবলেম থাকবে না। তাহলে f কে ইনটু s, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, যেহেতু ঘর্ষণ বলকে স্মল লেটার দিয়ে লিখেছি ওই জন্য স্মল লেটার ইউজ করাটাই বাঞ্ছনীয় হবে। ক্যাপিটাল F টা কি, যে পরিমাণ আমরা বল ক্রিয়া করেছি সেই বল যে কার্য করছে সেটা কার বিরুদ্ধে কার্য করছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করছে। পরে যেটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা একদম সহজ 9 এ পড়েছি আমরা, সেটা হচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কার্য আমরা জানলাম। তো ক্ষমতা কি না, ক্ষমতা মানে আমরা জানি P equals to W/T, আর যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি dW/dt। তো এই ক্ষেত্রে আমরা এককগুলো জানি যে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট বলি, যেটা আমাদের খুব কাজে লাগে। আর গড় ক্ষমতা যেটা আমি এখনই লিখলাম এটাই গড় ক্ষমতা বলা হয়। আর তাৎক্ষণিক ক্ষমতা মানে যেটা এখনই লিখেছি এটাকে একটু বেটার করে লেখা যেতে পারে যে লিমিট del tends to 0 del w by del t, একে আমরা এইভাবে লিখতে পারি। তারপর নিচে যেটা আমরা জেনে রাখা দরকার শক্তি। তাহলে কার্য করার এখানে কি ছিল না, কার্য করার হার। তাহলে শক্তি কি হয় না, কার্য করার সামর্থ্য। তাহলে শক্তি কিভাবে পরিমাপ করা হয় না, কৃতকার্য দিয়ে। ওই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে শক্তি যে বিভিন্ন রূপ রয়েছে, আমাদের এই চ্যাপ্টারে মূলত যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে, যাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। তো সেখানে গতি শক্তি ছিল, যেটাকে কে কিংবা আমরা ই কে দিয়ে লিখেছি, সেটা হচ্ছে হাফ mv স্কয়ার কিংবা mu স্কয়ার, যেখানে v হচ্ছে দ্রুতি কিংবা বেগ। আর পোটেনশিয়াল এনার্জি যেটাকে u দিয়ে লেখা হয়, সেটা অভিকর্ষীয় যদি স্থিতিশক্তি হয় তাহলে সেটা হচ্ছে mgh। আর যদি স্প্রিং এর মতো হয়ে থাকে কেস, সেই ক্ষেত্রে হচ্ছে হাফ kx স্কয়ার, যেখানে k হচ্ছে বল ধ্রুবক কিংবা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেটা আমি লাস্টে লিখেছি। আর এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে বুঝতে পারছো স্থিতিশক্তিরও প্রকারভেদ রয়েছে। তাহলে এই যে সূত্রগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে গতিশক্তি স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তি কি হয় না, আকার কিংবা অবস্থান তার জন্য যে শক্তিটা থাকছে আর যে কার্য করার সামর্থ্য অর্জন করছে। আর গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে যে গতিশীল অবস্থা কিংবা গতিশীল যে সিচুয়েশনে রয়েছে সেটা বজায় রাখার জন্য যে পরিমাণ কার্য করার সামর্থ্য অর্জন করে কোনো গতিশীল বস্তু। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর যাই শক্তি হোক এসআই একক সেই জুল থাকবে, আর স্থিতিশক্তি হোক গতিশক্তি হোক যেই শক্তি হোক না কেন আর সেই যে সেটা আরডি থাকবে। এরপর যেটা আমাদের ইন জেনারেল মাথায় রাখতে হবে যে বলের সঙ্গে স্থিতিশক্তির একটা সম্পর্ক রয়েছে, যেটা ক্যালকুলাসে আমাদের খুব কাজে লাগে। স্থিতিশক্তি শুধুমাত্র পজিশন কিংবা অবস্থানের উপর নির্ভর করে, সেটা হচ্ছে F equals to minus dux/dx। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস f ডট dx। এবার যদি x এর লিমিট থাকে এরকম, সেই লিমিটটা বসিয়ে নেবে, সেখান থেকে আমরা উত্তর বের করে নেব। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে, এটা স্পেশালি এন্ট্রান্স এর কিছু এমসিকিউ করার সময় আমাদের খুব কাজে লেগে থাকে। নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে যে সংরক্ষী সংস্থা অসংরক্ষী সংস্থা। তো ইন শর্ট যেটা আমরা আগেও পড়েছি, ধরো যেরকম আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এগুলো হচ্ছে সংরক্ষী ক্ষেত্র। এইগুলোর ক্ষেত্রে কি আছে না, যে কৃতকার্য যে হচ্ছে সেটা কিন্তু পথ নির্ভরশীল নয়। আর এই ক্ষেত্রে আমরা যে কার্যটা করছি সেটা কিন্তু পুনরুদ্ধার করতে পারছি। কিন্তু ঘর্ষণের মতো ঘর্ষণ কিংবা সান্দ্র বলের ক্ষেত্রে আমরা কি দেখি, যে কৃতকার্য করছি সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারছি না। যদি ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করে কোনো বস্তুকে তুলতে হয়, নামার সময় সেই কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু আমাদের কার্য করতে হয়। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি যে সংরক্ষী ক্ষেত্রে কি হয় কিংবা সংরক্ষী বল যেটা ক্ষেত্রে হচ্ছে যে সংরক্ষী ক্ষেত্রে কিংবা সংরক্ষী সংস্থাতে কি হয় না, মোট শক্তি ধ্রুবক থাকে।
আর অসংরক্ষী সংস্থাতে কিন্তু মোট শক্তি ধ্রুবক থাকে না, কিছু শক্তি অপচয়কারী বল উপস্থিত থাকে। যেমন বায়ু যে বাধা প্রদান করছে সেও কিন্তু এক ধরনের অসংরক্ষী বল, যেরকম ঘর্ষণ বল। তাহলে আমরা বলতে পারি সংরক্ষী সংস্থাতে মোট শক্তি ধ্রুবক থাকে, অসংরক্ষী সংস্থাতে কিন্তু মোট শক্তি ধ্রুবক থাকে না। তো এটা মাথায় আমাদের রাখতে হবে। এই জন্য দেখবে তোমরা এক্সপ্রেশনে যেটা বইতে কিংবা এতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলাও থাকে যে এরকম শক্তি সংরক্ষণ নীতি যেরকম হয় যে k + u = কনস্ট্যান্ট, গতিশক্তি + স্থিতিশক্তি সমান ধ্রুবক। তাহলে শক্তিকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না শুধুমাত্র একটা রূপ থেকে আরেকটা রূপে। আর যেটা আমি এখন বললাম এটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। তাহলে সংরক্ষী অসংরক্ষী সম্বন্ধে আমরা জানলাম। আরেকটা আমরা দেখেছিলাম যে উল্লম্ব বৃত্তাকার পথে কোনো ঘূর্ণনশীল বস্তু, এটা মাথা রাখতে হবে যে সর্বোচ্চ বিন্দুতে যদি r এর ব্যাসার্ধ হয়ে থাকে পথে, তো এই এক্সপ্রেশনটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ছিল এই phi gr। তো এখানে বলে রাখি একে বলা হচ্ছে সংকর বেগ কিংবা সন্ধি বেগ। অন্তত এই বেগ যদি ঘূর্ণনশীল কণা না থাকে সে কিন্তু সুতো থেকে, যদি সুতো দিয়ে একটা পাথর কিংবা কোনো কিছুকে যদি এরকম ঘোরানো হয় সে ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন দেখা গেছে এই গতিবেগটা যদি তার মধ্যে না থাকে সে কিন্তু সুতো থেকে সে কোণাটা আলাদা হয়ে যাবে। আর যেটা √5 তিনি বললাম যে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে যে ন্যূনতম বেগ, যদি আমি একটা v ড্যাশ নাম দিই তাহলে সেই মানটা হচ্ছে √5gr। আর যদি আর এর জায়গায় কেউ l ধরে থাকে তাহলে সেটা হবে √5gl। এটা কখন না এই সর্বনিম্ন অবস্থানের বেগ, একে বলা হয় এরকম সন্ধি বেগ বজায় রাখার জন্য সর্বনিম্ন বিন্দুতে কোন কণার ন্যূনতম বেগ। তো এটা মাথায় রাখতে হবে। আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে যে শর্ট প্রশ্ন থেকে যেটা লাগে যে নিম্ন বিন্দুতে যে টানটা হবে, মানে মিনিমাম যে টান কিংবা ন্যূনতম যে টানটা হবে, সেটা যে ওজন থাকছে বস্তু সেটা হচ্ছে mg তার 6 টাইমস হবে। তো শর্ট প্রশ্নের জন্য মাথায় রাখতে হবে কিংবা কোন এমসিকিউ করার সময় যা ওজন থাকবে তার সঙ্গে 6 গুণ করতে হবে। প্রশ্ন কেমন থাকবে না এই যে মিনিমাম পয়েন্টটা এখানে থাকছে সেইখানে কতটা পরিমাণ মিনিমাম টান কিংবা টেনশন থাকবে। নেক্সট এটা মাথায় যেটা রাখতে হবে, যেটা আমরা জল ভর্তি বালতির ক্ষেত্রে দেখেছি সেই ক্ষেত্রেও তাই, যে কমপক্ষে √rg হতে হবে, নাহলে জল কিন্তু বালতি থেকে উপচে পড়বে। ওই জন্য আমরা দেখবে বালতিতে ফুল জল না রেখে একটু কম রাখতাম যাতে করে পরীক্ষাটা সহজে করা যায়। নেক্সট যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে সংঘর্ষ। সেখানে আমরা দেখেছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো সেই সংঘর্ষ পড়ার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে স্থিতিস্থাপক সংঘর্ষে আমাদের রৈখিক ভরবেগ এবং রৈখিক গতিশক্তি এগুলো কিন্তু ধ্রুবক থাকতো, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে যেটা বাস্তবে বেশি হয়, মানে আংশিক স্থিতিস্থাপক কিংবা আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি না ভরবেগ সংরক্ষিত থাকছে না, কিছু তার শক্তি কিংবা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, কিছু শক্তির কিন্তু অপচয় হয়। তো সেগুলো ছিল অসংরক্ষী সংস্থার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলছি স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে শক্তি এবং ভরবেগ দুটি সংরক্ষিত হয়ে থাকে। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে শক্তি এবং ভরবেগের মধ্যে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হয়ে থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। তো এটা মাথায় রাখতে হবে। আর যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেই আগমন বেগ এবং অপসরণ বেগ। সেখানে আমি তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের সম্ভবত 6th ভিডিওতে আলোচনা হয়েছিল যে u1 u2 কোন বস্তু দুটি প্রাথমিক এরকম বেগ ছিল, সংঘর্ষের পর ওটা হয়ে গেছে v2 এবং v1। তাহলে আগমন বেগ সমান অপসরণ বেগ, অর্থাৎ u1 u2 v2 v1। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে আমাদের এটা মনে করো দেখো সংঘর্ষ গুণাঙ্ক কিংবা সংঘাত গুণাঙ্ক ছিল, এটা 1 হয়ে যায়। কার ক্ষেত্রে না স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শুধুমাত্র এই u1 u2 সমান v2 v1 হয়ে থাকে। তো এটা সবাইকে মাথায় রাখতে হবে। নেক্সট যেটা মাথায় রাখতে হবে এই v1 আর v2 এক্সপ্রেশন ইন টার্মস অফ u1 আর u2। তো এক্সপ্রেশন তোমাদের মনে করে দেখো এরকম এক্সপ্রেশন ছিল m1 m2 বাই m1 plus m2, এখানে u1 ছিল প্লাস 2m2 নিচে সেই m1 plus m2 আর এখানে u2।
তাহলে এক্সপ্রেশন মিলিয়ে নেবে, তোমাদের বইতেও রয়েছে, একই থাকছে। আর এই ক্ষেত্রে কি ছিল, m2 m1 m1 m2 u1। নেক্সট কি ছিল না, m2 m1 m1 m2 into u2 u2। আর এই ক্ষেত্রে ছিল 2m1 m1 m2 u1। শুধুমাত্র দেখো এখানে চেঞ্জেসটা আসছে, আর কিন্তু সেরকম কোনো চেঞ্জেস নেই। তোমরা এই ফর্মুলাগুলো তোমাদের টেক্সট বইতে আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, যেটা আমরা 6 ভিডিওতে আলোচনা করেছিলাম, আর খুবই ক্রুশিয়াল, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 6th ইকুয়েশন 293 পেজে। তো এটা তোমরা মিলিয়ে নেবে। আর এর কথাটা বলেই দিয়েছি, সংঘাত গুণাঙ্ক যেটা হচ্ছে অপসরণ বেগ বাই আগমন বেগ, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এটা 1 হয়। যদি আংশিক কিংবা অস্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়ে থাকে সেটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, শর্ত সাথে কাজে লাগবে। নেক্সট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আর এটাও মাথায় রাখতে হবে, যদি পূর্ণ অস্থিতিস্থাপক হয়, যেটা বাস্তবে হওয়াটা খুব কম, তখন কিন্তু E = হবে 0, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। লাস্ট ভিডিওতে মানে আমাদের 7th ভিডিওতে যেটা আমরা পড়েছিলাম সেটা সম্বন্ধে একটু বলি। স্থির অনুভূমিক তলের সঙ্গে যে উল্লম্বভাবে পতনশীল বস্তুর সংঘর্ষ, তো সেই ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে যে উচ্চতাটা লাভ করছে সেটা ছিল এইটা। প্রথমবার এই সূত্র থেকে ফেলা হয়েছে, তো প্রথম প্রতিক্ষিপ্ত হওয়া কিংবা প্রতিক্ষেপণের পর যে উচ্চতা লাভ করে সেটা হচ্ছে h = মানে এটা সেকেন্ড টাইম যেটা হয়েছে, মানে ফার্স্ট পড়ার পর যেটা হচ্ছে আর কি। তো e² ছিল, এটা আমরা পড়েছি। তো এইখানে নামার আগে মানে পুরোটা, যে নামার আগে বলতে আমি বলতে চাইছি যে বস্তুটা পড়ছে উঠছে পড়ছে উঠছে, তাহলে একদম শেষে মাটিতে নামার আগে মানে একদম স্থির অবস্থায় আসার আগে তার সরণ কত হবে, সেটা এরকম একটা এক্সপ্রেশন ছিল 1 + e² / 1 - e²। আমি এখানটা পেজ নাম্বার বলবো যাতে করে বাকি ফর্মুলাগুলো তোমরা আগের ভিডিও থেকে দেখে নিতে পারবে। এই ক্ষেত্রে তোমরা সবাই পেজ নাম্বার 297 এ দেখবে আমরা কোন কোন ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইকুয়েশন 1 2 পেজ নাম্বার 297 এ, ইকুয়েশন 3 যেটা আমি বললাম, আমি এখানে s লিখেছি, ভিডিওতে মানে আমরা d আলোচনা করেছিলাম। স্থির অবস্থায় আসার আগে যে মোট অতিবাহিত সময় সেটা ছিল কি √2h/g 1 + e / 1 - e। আরেকটা ছিল ওই ঘাত বল কিংবা যেটা আমরা বলের ঘাত বলেছিলাম আমরা সেখানে। তো বলের ঘাত, সেই বলের ঘাতটা কি না, বলের ঘাতটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। সেটা তোমরা দেখবে পেজ নাম্বার 298 এ, m √2gh * 1 + e। আর গতিশক্তির হ্রাস ছিল mgh * 1 - e²। তাহলে এই যে ফর্মুলাগুলো যেগুলো আমি বললাম, এই দুটো বেশি কাজে লাগছে, কিন্তু বাকিগুলো তোমাদের মাথায় রাখতে হবে। যেটা বললাম পেজ নাম্বার 298 থেকে তোমাদের এই লাস্ট পার্টের জন্য যে ফর্মুলাগুলো 298 এবং 297 সেগুলো একটু দেখে রাখবে। মোটামুটি এই ফর্মুলাগুলো হলে আমাদের এমসিকিউ কিংবা অন্যান্য প্রশ্নগুলো করতে কিন্তু খুব একটা অসুবিধা কিন্তু হবে না। যেটা আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ বই থেকে আমি ডিসকাস করব। তোমরা এই চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ রয়েছে, আমি চেষ্টা করছি কিছু এমসিকিউ আলোচনা করার, সেগুলো বুঝে তোমরা খাতায় বাকি এমসিকিউ গুলো করবে, আর যেগুলো শিখবে সেগুলোও করবে। আশা করি তোমাদের খুব হেল্প হবে। থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়বে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।